আপনি কি একজন সফল A+ ক্যাটাগরির বাংলাদেশের সাংবাদিক হতে চান? তাহলে চিন্তার দিন শেষ। বিনা কারণে হাজার হাজার টাকা খরচ করে জার্নালিজম পড়ার কোনো দরকারই নেই ভাই। আপনার দরকার শুধু স্পেশাল 3টা স্কিল। স্কিল নাম্বার 1, আপনার মেরুদণ্ড বা ব্যাকবোনটা খুব যত্ন করে নিজের বাসার ফ্রিজে রেখে আসতে হবে, কারণ এই প্রফেশনে মেরুদণ্ডওয়ালা মানুষ টিকতে পারে না। স্কিল নাম্বার 2, পকেটে সবসময় 1 বোতল এক্সট্রা ভার্জিন তেল নিয়ে ঘুরতে হবে। ক্ষমতার চেয়ারে যেই বসুক তাকে এমন ভাবে মাখাতে হবে যেন সে পিছলে পড়ে যায়। আর এতে যদি কাজ না হয় তবে এমন এক বোতল আপনার সাথে রাখতে পারেন। প্রশ্ন করার আগে বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাকে একটু অভয় দেন আমি কি আপনার পদলোহন করে দিতে পারি? আর স্কিল নাম্বার 3, আপনাকে অলিম্পিক লেভেলের জিমন্যাস্ট হইতে হবে, কারণ সরকার বদলালে আপনাকে সেকেন্ডের মধ্যে 180 ডিগ্রি ডিগবাজি দিতে হবে। কালকে যাকে ভিলেন বলে নিউজ করতেন আজকে তাকে পুরো দেশের হিরো বলে সম্বোধন করতে হবে। আর এই 3টা স্কিল অর্জন করতে পারলে আপনি হবেন বাংলাদেশের স্বর্ণপদক জয়ী জার্নালিস্ট। বিদেশের মিডিয়া রাষ্ট্রের ওয়াচডগ বা পাহারাদারের মতো কাজ করে, আর আমাদের দেশের মিডিয়া কাজ করে ক্ষমতাসীন দলের পেট ডগ বা পোষা কুকুরের মতো। সরি টু সে, আমাকে এমন একটা শব্দ ব্যবহার করতে হলো, তবে সব মিডিয়া কিন্তু এরকম নয়। দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায়, রিজার্ভ চলে যায় তলানিতে, শেয়ার বাজার ধসে পড়ে। সেই সব এখনকার সাংবাদিকদের কনসার্নের বিষয় না। তাদের কনসার্নের বিষয় হচ্ছে নেতা সকালে কি দিয়ে ভাত খেয়েছেন, অমুক নেতার ছেলে তমুক নেতার মেয়ের সাথে কেন ডেটিং এ গিয়েছেন, এই সকল বস্তাপচা নিউজ। মিডিয়া হচ্ছে রাষ্ট্রের আয়না, আর এই আয়নায় যখন ভেঙে যায় রাষ্ট্রের ইমেজটাও আর আগের মতো থাকে না। তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের এই মেরুদণ্ডহীন চাটাচাটি জার্নালিজম নিয়ে, যাদের কাজ ছিল আমাদের অধিকার নিয়ে কথা বলার, তারা কিভাবে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সেটাই দেখবো আজকের ভিডিওতে। তাই এক কাপ কফিতে চুমুক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের দেশের মিডিয়ার মেরুদণ্ড কতটা ফ্লেক্সিবল সেটা একটু দেখি। যেই প্রথম আলো, কালের কণ্ঠ বা বাংলাদেশ প্রতিদিন 17 বছর ধরে আওয়ামী লীগের গুণগান গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলেছিল, সেই একই পত্রিকা 5 আগস্টের পর একদম 80 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিয়েছে। 2025 সালের ডিসেম্বরে তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন প্রথম আলোর হেডলাইন কি ছিল জানেন? হেডলাইন ছিল প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য। ভাই, যে লোকটাকে আপনারা এতদিন পালাতক আর দণ্ডপ্রাপ্ত বলে খবর ছাপাতেন, কয়েকদিনের ব্যবধানে তার ফেরাটা আপনাদের কাছে অভূতপূর্ব হয়ে গেল। আর সবচেয়ে বড় কমেডিটা হচ্ছে এখনকার জাইমা রহমান বন্দনা। আগে মিডিয়ার কাছে ভিশনারি ছিল শেখ হাসিনার ছেলে মেয়ে, আর এখন তাদের ফোকাস তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বাবাকে কাশতে দেখে পানি এগিয়ে দিলেন জাইমা রহমান। ওসমানী মিলনায়তন থেকে হেঁটে সচিবালয়ে গেলেন তারেক রহমান ও জাইমা রহমান। ফিরছেন জাইমা। দেশে ফেরার আগে খালেদা জিয়ার স্মৃতি ও প্রত্যাশার গল্প। খালেদা জিয়ার হয়ে অদম্য শ্রেষ্ঠ নারী পুরস্কার দিলেন জাইমা রহমান। এগুলো ছিল নিউজ মিডিয়ার টাইটেল। ভাই, এগুলাকে নিউজ করার মতো জিনিস? আপনারাই বলেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই পত্রিকাগুলো সাংবাদিকরা কয়েক মাস আগে প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে প্রশ্ন করত, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দিনে কয় ঘন্টা ঘুমান? আর এখন এরাই মাইক্রোফোন নিয়ে দৌড়াচ্ছে এটা কভার করতে যে জাইমা রহমান দেশে এসে কি খেলেন আর তারেক রহমান কোন ভিশন নিয়ে ঘুম থেকে উঠলেন। ভাই, গিরগিটিও এত দ্রুত রং বদলাতে পারে না যত দ্রুত আমাদের দেশের মিডিয়াগুলা রং বদলায়। জার্নালিজমের প্রথম সূত্রই হলো কমফোর্ট দ্য অ্যাফ্লিক্টেড অ্যান্ড অ্যাফ্লিক্ট দ্য কমফোর্টেবল, অর্থাৎ দুর্বলকে সাহস দাও আর ক্ষমতাধরকে প্রশ্ন করো। কিন্তু আমাদের মিডিয়া ঠিক তার উল্টোটা করে। তারা ক্ষমতার চেয়ারে যে বসে থাকে তার জুতা পালিশ করে, আর ক্ষমতা থেকে নামলে তার পিঠে লাথি মারে। এদের কোনো না আছে প্রিন্সিপাল, না আছে কোনো মোটিভ, এদের একটাই কাজ, আর তা হলো তেলবাজি। আসেন আবার একটু রিয়েল ডেটার দিকে তাকায়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF এর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স নামক একটা র্যাঙ্কিং প্রকাশ করে। এই র্যাঙ্কিং এর কাজ হচ্ছে একটা দেশের মিডিয়া কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে সেটা মূল্যায়ন করা। আর এই র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কত ছিল জানেন? 180 দেশের মধ্যে 165তম। ইয়েস, শেষের দিক থেকে বাংলাদেশ 15তম ছিল। যে আফগানিস্তানকে পশ্চিমা মিডিয়া সারা দিন ব্যাড বাজ দেয়, সেই আফগানিস্তানও আমাদের চেয়ে ভালো পজিশনে ছিল। চিন্তা করা যায় এই দশা হবার পিছনে মোটা দাগে কিছু কারণ আছে, যার মধ্যে সবচেয়ে বড় কারণটা লুকিয়ে আছে মিডিয়ার মালিকানার ভিতর। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এবং বিভিন্ন রিসার্চ ডাটা বলে বাংলাদেশে বর্তমান সম্প্রচারে থাকা প্রায় 30 থেকে 35টি টিভি চ্যানেল এবং বড় বড় পত্রিকার প্রায় 90% মালিকানাই হলো প্রভাবশালী ব্যবসায়ী এবং পলিটিশিয়ানদের দখলে। ভাই, একটু লজিক খাটান। আমাদের দেশে মিডিয়া কোনো স্বাধীন ব্যবসা না। যখন দেশের শীর্ষ ব্যাংক লুটকারী, ঋণ খেলাপি, রিয়েল এস্টেট মাফিয়া বা গার্মেন্টস মালিকরা এক একটা টিভি চ্যানেলের মালিক হয়ে যায়,
তখন তারা কি কখনো সঠিক খবর প্রকাশ করবে? চোরকে কি কখনো দেখেছেন নিজের চুরির খবর সবার কাছে বলে বেড়াতে? উল্টো তারা মিডিয়াকে ব্যবহার করবে নিজেদের একটা শিল্ড হিসেবে, নিজের পক্ষে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য। মালিক যদি নিজের ঋণ খিলাপি আর রাজনৈতিক দলের চামচা হয়, তাহলে ওই চ্যানেলের সাংবাদিকের বাবারও ক্ষমতা নেই সরকারের পলিসি নিয়ে ক্রিটিক্যাল কোনো রিপোর্ট করা। একটা সময় ছিল যখন সাধারণ মানুষ কোনো খবর শুনলে আগে যাচাই করতো সেটা টিভিতে দেখাচ্ছে কিনা, যদি দেখতো তবেই শুধু তারা সেটাকে বিশ্বাস করতো। কিন্তু এখন কোনো খবর টিভিতে দেখলে সেটা মানুষ যাচাই করার জন্য আগে ফেসবুকে ঢোকে এবং চেক করে যে এটা আসলে সত্য নিউজ নাকি মিথ্যা নিউজ। আমাদের দেশের সাংবাদিকরা যে কিছু করে না কিংবা তাদের কোনো ইনভেস্টিগেশন স্কিল নেই, এই কথাটা ভুল। আমাদের দেশের সাংবাদিকদের সাহসের একটা অদ্ভুত সেন্সরশিপ আছে। রাস্তায় সাধারণ রিক্সাওয়ালা, ফুটপাতের দোকানদার বা দুর্বল কোনো মানুষ পেলে এরা একেবারে বাঘ হয়ে যায়। মাইক্রোফোন মুখের ভিতর ঢুকিয়ে এমন জেরা শুরু করে যেন সে নিজেই সুপ্রিম কোর্টের বিচারপতি। রাস্তায় আচারওয়ালা কেন আচার ঢেকে বিক্রি করছে না, শরবতওয়ালা শরবতে যে বরফ দিচ্ছে এই বরফটা কোত্থেকে আসতেছে, এইসব তাদের হাইয়েস্ট ইনভেস্টিগেশন লিমিট। এসব নিউজের মধ্যে যে কেউ ভালো ভালো ইনভেস্টিগেশন করে না সেটা কিন্তু না। আমি বলতেছি না খোলা আচার বিক্রি করা কিংবা মাছের বরফ দিয়ে শরবত বিক্রি করা এটা ভালো কাজ, কিন্তু এইসব খুঁজে বের করা তো সাংবাদিকের কাজ না, এসব ভোক্তা অধিদপ্তর কিংবা ম্যাজিস্ট্রেটের কাজ। নিজের কাজ কাম রেখে পরের ধরে পেটদারি করাটাই হচ্ছে বাঙালি মিডিয়া। আর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের নামে এরা যা করে, ভাই রে ভাই। সাংবাদিকের কাজ কি পুলিশের মতো হোটেলে বা পার্কে রেইড করা, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানো? এসব তারা মূলত করে ভিউ ব্যবসার জন্য। দেশের প্রথম সারির নিউজ মিডিয়াগুলো কখনো কখনো এমন নিউজও করে যেটা দেখলে স্বয়ং লজ্জা পেয়ে যাবে। চাটাচাটির পাশাপাশি আমাদের মিডিয়ার আর একটা মারাত্মক রোগ আছে, সেটা হলো বেডরুম জার্নালিজম বা সস্তা ক্লিকবেইট জার্নালিজম। দেশের ব্যাংক থেকে এসালাম যখন হাজার হাজার কোটি টাকা পাচার করে দেয়, তখন ওই সাংবাদিক সবাই ঘুমায় থাকে, উনাদের হুঁশ থাকে না, ইনভেস্টিগেশন স্কিল একদম জিরো হয়ে যায়। কিন্তু সাকিব খান ঈদে অপবিশ্বাসের বাসায় গেল নাকি বুবলির বাসায় গেল, এটা বের করার জন্য আমাদের সাংবাদিকরা রীতিমতো সিবিআই বা এফবিআই হয়ে যায়। একটা দেশের মেইন স্ট্রিম মিডিয়ার ফার্স্ট পেজের নিউজ হয় জায়েদ খান দুবাইতে গিয়ে কয়টা ডিগবাজি দিল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয় এবার তমুক ঘটনা সম্পর্কে মুখ খুললেন শবনম ফারিয়া, রাফসান সাহেবের ডিভোর্স কেন হলো, তাহসান কেন দ্বিতীয় বিয়ে করলো। ভাই এগুলা কি কোনো জাতীয় সমস্যা? মানুষের ট্যাক্সের টাকায় দেশ চলে, দেশের অর্থনীতি ধসে যাচ্ছে, সাধারণ মানুষ বাজারে গিয়ে ডিম কিনতে পারছে না, আর আপনারা ফার্স্ট পেজে নিউজ করছেন নায়িকার শাড়ির দাম 5 লাখ টাকা। এরা আসলে সাংবাদিকতা করছে না, এরা ভিউ কামানোর সস্তা ধান্দায় নেমেছে। এদের কাছে খবরের কোনো ভ্যালু নেই, এদের দরকার সস্তা ক্লিক। আর এই ক্লিক বেড জার্নালিজম করতে গিয়ে এরা সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ, প্রাইভেসি সব রাস্তায় এনে ছেড়ে দিচ্ছে। আপনি সেলিব্রিটি মানে আপনার পার্সোনাল স্পেস বলতে কিছুই নেই। ভাইরাল নামক ভাইরাসের জালে এরা নিজেরাও ডুবছে, জাতিকেও ডুবাচ্ছে। সাংবাদিকদের মাইক্রোফোন দুর্নীতির অনুসন্ধানের বদলে এখন সরাসরি ঢুকে গেছে মানুষের বেডরুমে আর বাথরুমে। জর্জ অরওয়েল খুব ভয়ঙ্কর কিন্তু সত্য একটা কথা বলেছিলেন, যা ক্ষমতাধরেরা লুকাতে চায় তা প্রকাশ করার নামই সাংবাদিকতা, আর বাকি সবই হলো পাবলিক রিলেশন বা জনসংযোগ। আমাদের দেশের অধিকাংশ মিডিয়ায় আসলে সাংবাদিকতা করছে না, তারা ক্ষমতাধরের হয়ে সস্তায় পিআর এজেন্সির মতো কাজ করে দিচ্ছে। হলুদ মিডিয়া বা ইয়েলো জার্নালিজম বলে একটা টার্ম আছে, কিন্তু আমাদের দেশের জার্নালিজম তো হয়ে গেছে একদম কুচকুচে কালো। সরকার আসে সরকার যায়, কিন্তু মিডিয়ায় এই তেলবাজি বা চাটাচাটি কালচার একটু বদলায় না, শুধু তেলের পাত্রটা হাত বদল হয়। যে মিডিয়া সত্য বলার সাহস রাখে না, যেই সাংবাদিক তার ভিউয়ার্সের চেয়ে ক্ষমতার চেয়ারকে বেশি ভয় পায়, তাদের কাছে ভালো কাজ আশা করাটা চরম বোকামি। আচ্ছা চলুন দেখি কেমন হয় সত্যিকারের ক্রিটিক্যাল জার্নালিজম। বিদেশের সাংবাদিকরা প্রেস কনফারেন্সে গিয়ে নেতার ফর্সা চেহারা রহস্য জানতে চায় না, তারা সোজা চোখে চোখ রেখে এমন ডাটা ছুড়ে মারে যার ধাক্কায় সরকারের ভিত কেঁপে ওঠে। আমেরিকার কথায় ধরা যাক, ওয়াশিংটন পোস্টের দুজন তরুণ সাংবাদিক বব উডওয়ার্ড আর কার্ল বার্নস্টাইন একবার ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে এমন হার্ডকোর ইনভেস্টিগেশন চালিয়েছিল যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি খোদ আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে বাধ্য হয়ে পদ ছাড়তে হয়েছিল। ক্ষমতাধর প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করেছিল স্রেফ দুটো কলম। এটাই হচ্ছে জার্নালিজমের পাওয়ার। অস্ট্রেলিয়াতে একটা প্রোগ্রাম হয়, ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম আর কি, যার নাম 4 কর্নার্স। ওই প্রোগ্রামে যখন সে দেশের বড় বড় ব্যাংক আর ফিনান্সিয়াল সেক্টরের দুর্নীতি নিয়ে রিপোর্ট ফাঁস করা হয়েছিল, তখন পুরো দেশ আগুনে জ্বলে গিয়েছিল। এই একটা রিপোর্টের ইম্প্যাক্ট কি ছিল জানেন? অস্ট্রেলিয়া সরকার বাধ্য হয়েছিল স্পেশাল রয়্যাল কমিশন গঠন করতে, রাঘব বোয়াল সব ব্যাংকের সিইওদের কান ধরে পদত্যাগ করানো হয়েছিল, বিলিয়ন বিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছিল কর্পোরেট কোম্পানিগুলোকে, মিডিয়ার একটা
একটা রিপোর্টের জেরে পুরো দেশের ফিনান্সিয়াল পলিসি চেঞ্জ হয়ে গিয়েছিল। আর আমাদের দেশের ব্যাংক লুটের মূল হোতারাই উল্টো টিভির মালিক হয়ে বসে থাকে, আর আমাদের সাংবাদিকরা তাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোতা পাখির মতো উন্নয়নের জোয়ার গায়। বিদেশের মিডিয়া রিপোর্ট দেখে সরকারের ঘুম হারাম হয়ে যায়, আর আমাদের মিডিয়া তেলবাজি রিপোর্ট দেখে মানুষ আরো টিভি বন্ধ করে শান্তিতে ঘুমায়। পরিবর্তনটা তখনই আসবে যখন আমরা এই তেলবাজ চাটুকার মিডিয়াগুলোকে বয়কট করা শুরু করব। শুধু বয়কট করলেই হবে না, এসব মিডিয়ার এগেইনস্টে স্ট্রং কম্পিটিশন দাঁড় করাতে হবে। শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের ভাষায় বলতে গেলে প্রথম আলো বন্ধ করতে হলে শুধু তাদের অফিস পড়ালেই হবে না, বা শুধু তাদের অফিস ভাঙলেই হবে না, তাদের ন্যারেটিভের বিরুদ্ধে আরো 10টা প্রথম আলো বানায় দেখাইতে হবে। এমন মিডিয়া বানাতে হবে যা ডাটা আর ফ্যাক্টস দিয়ে ক্ষমতার কলার চেপে ধরা যাবে। এই ছিল আজকের ভিডিওটি শেয়ার করে এই হিপোক্রেট সিস্টেমের আসল চেহারাটা সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এমনই মিস্টেরিয়াস সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন।